আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা? আশ্বিনের এই সকালে তোমাদের ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে আমি সাবেরি ইয়াসমিন, সহকারী শিক্ষক, তোমাদের দশম শ্রেণীর সার্বিক আলোচনার একটা ক্লাস নেব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে দিই। করোনা এখনো কিন্তু আমাদের মধ্যে থেকে চলে যায়নি, তবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে খুব বেশি দিন যে বিপদ রাখবে সেটা না, নিশ্চয়ই আমাদের একটা পথ দেখাবে। তারপরেও আমরা এবং তোমরা সহ সবাই যেন সুস্থ থাকি, তার জন্য আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। তোমরাও স্বাস্থ্যবিধি মেনে চলবা। প্রয়োজনে যদি ঘরের বাইরে যেতে হয় মাস্ক ইউজ করবা, বারবার হাত ধোবো, পুষ্টিকর খাবার খাবা, এই বিষয়গুলো খেয়াল রাখবা, ঠিক আছে? আজকে সার্বিক আলোচনা যে হবে সেটাতে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই অধ্যায়গুলোর উপরে আলোচনা করা হবে। কারণ প্রথম তোমাদের যে মডেল টেস্টটা হবে এই অধ্যায়গুলোর উপরে হবে। এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে ব্যবসায়, বুঝতে পারছো? এই ব্যবসাকে ঘিরেই আমাদের ব্যবসা উদ্যোগের পাঠটা, তাই না? আজকে শিখনফলে থাকছে ব্যবসায়ের ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে। উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা, বৈশিষ্ট্য ও ব্যবসা উদ্যোক্তার গুণাবলী বর্ণনা করতে পারবে। আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার ব্যবসায়ের প্রকারভেদ, সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, আত্মকর্মসংস্থানের ধারণা ও প্রয়োজনীয়তা, মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ, বিভিন্ন ব্যবসায়ের সুবিধা এবং অসুবিধা। ব্যবসায়ের ধারণা ব্যবসাটা কি? আসলে ব্যবসাটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু ব্যবসাটা তো এক কথায় কি? অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা কিন্তু মনে থাকা লাগবে। ব্যবসা করা মানে কিন্তু একটা লাভ আসবে, প্রফিট আসবে, লসও হতে পারে, কিন্তু আমাদেরকে জানতে হবে আসলে ব্যবসাটা কি। এখানে কি বলতে পারবো যে ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব, মানুষের চাহিদা, অভাব। এখান থেকে কিন্তু আসলে ব্যবসাটার উৎপত্তি হয়। অভাব, সেই অভাবটা থেকেই ব্যবসার উৎপত্তি হয়েছিল। এখন যদি দেখা যায় যে অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে উদ্ভব হয় ব্যবসায়। তাহলে আমরা কি দেখছি যে প্রথমে মানুষের অভাব সৃষ্টি হলো এবং এই অভাবকে ঘিরে মানুষের কি হলো, একে অপরের সাথে লেনদেনের একটা কর্মকাণ্ড সৃষ্টি হলো এবং এটাই হচ্ছে ব্যবসা উদ্ভবের কারণ। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবসা কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে এবং এটা নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হবে। অর্থাৎ তুমি একটা ব্যবসা করবে, শুধু তুমি লাভের জন্য করবা সেটা কিন্তু হবে না। তোমাকে এই লাভের পাশাপাশি তোমার একটা সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে, তোমার নৈতিকতা ঠিক থাকতে হবে, তোমাকে নীতিগতভাবে ব্যবসা করতে হবে। তুমি ওষুধ তৈরি করলা, এমন ওষুধ তৈরি করলা যেটা খেয়ে মানুষ সুস্থ না হয়ে অসুস্থ হয়ে গেল। তুমি খাবার সাপ্লাই দিচ্ছ, যে খাবারটা দিচ্ছ পচা খাবার, তুমি পচা পণ্য তুমি বাজারে বিক্রি করছো, এটা হবে না। এটা তোমার নৈতিকতাতে পড়ে না, এটা ইথিক্সে পড়ে না। তোমাকে মনে রাখতে হবে, তোমাকে উপার্জন করতে হলে ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ড হলেও সেখানে অবশ্যই কিছু সেবামূলক কাজ এবং সমাজের প্রতি কিছু আমাদের দায়বদ্ধতা থেকেই যাচ্ছে। ব্যবসায় উৎপত্তি এবং ক্রমবিকাশের ধারা। আসলে ব্যবসাটা যখন প্রথম শুরু হয়, যখন মানুষ আদিম যুগে ছিল, তখন কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সেভাবে হয় নাই। কেউ পশু শিকার করেছে, তো কেউ মাছ শিকার করেছে, এরকম। দেখো আমরা কি দেখছি যে দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। আওতাও কেমন বাড়তে থাকে? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা কি কালের ছবি বুঝতে পারছো? এটা কি আধুনিক যুগের ছবি মনে হচ্ছে তোমাদের? না, এটা হচ্ছে প্রাচীন যুগের ছবি। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ, এই তিন পর্যায়ে বিভক্ত করা হয়।
মানুষ পশু শিকার করেছে, মাছ শিকার করেছে, কৃষি কাজ করেছে, তাই না? বিভিন্ন, একজন মাছ শিকার করেছে তো আরেকজন পশু শিকার করেছে, বিনিময় প্রথা সেভাবে হয়েছে। ওখানে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন হয়নি। তোমরা যদি ছবিটা দেখো, কেউ কেউ পশু শিকার করে নিয়ে আসছে, কেউ কেউ পাথর দিয়ে কি অস্ত্র বানাচ্ছে, তাই না? এখানে অস্ত্র বানাচ্ছে, কেউ আগুনে পুড়াচ্ছে। এই যে দৃশ্যগুলো, এগুলো এখন আমাদের কাছে বিরল, তাই না? আমরা কত ভালো আছি, কিন্তু তখন মানুষ কত কষ্ট করেছে। সেই প্রাচীন যুগের পরে যখন আস্তে আস্তে আসলো কি যুগ? মধ্যযুগ। মধ্যযুগে কি হলো? যখন বিনিময় গুলো হতে লাগলো, তখন মধ্যযুগে কিছু কিছু প্রথা তৈরি হলো, যে শুধুমাত্র ওই পণ্য দিয়ে না, ওই গরু কি পশু দিয়ে মাছ নিব, ধান দিয়ে চাল, তোমার ফল নেব, সেইটা না। তখন একটা বিনিময়ের প্রথা আসলো। সেখানে কি কি ব্যবহার হতো দেখো? বিভিন্ন ঝিনুক, শামুক, কড়ি, এগুলো বিভিন্ন, যেগুলো সহজে পাওয়া যায় না তাকে একটু বেশি মূল্যায়ন করা হতো, যেগুলো সহজে পাওয়া যায় তাকে কম মূল্যায়ন করতে হতো। কিন্তু এই মধ্যযুগে আবার রূপোর পয়সা, সোনার পয়সা, এগুলো কিন্তু প্রচলন শুরু হলো। অর্থাৎ ব্যবসার মধ্যে তোমার বিনিময় প্রথা যেটা, সেটা আস্তে আস্তে মুদ্রার দিকে যেতে থাকলো। স্বর্ণ, রূপো, এগুলো মুদ্রার দিকে যেতে থাকলো। পরবর্তীতে কাগজের নোট ব্যবহার হয়। এভাবে আস্তে আস্তে তোমার মধ্যযুগ পার হলো। তারপরে আসি আধুনিক যুগে। আধুনিক যুগে এখন কি হয়েছে বলতো? এখন কিন্তু তোমার বিশাল একটা পরিধি সৃষ্টি হয়েছে ব্যবসায়ের। এখানে কি শুরু হয়েছে? এটিএম কার্ড শুরু হয়েছে, এখানে মোবাইল শুরু হয়েছে, এখানে ব্যবসা দেখেছো, এখানে তোমাদের একটা ব্যবসায়ের ছবি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আধুনিক যুগে। এখানে কম্পিউটারাইজ করা যায়। এখন তুমি টাকা না নিয়ে এগুলো ব্যবসা করতে পারবে। একটা কার্ড নিয়ে গেলা, তুমি বাইরে গেলা, এটিএম বুথে দিলা, তোমার টাকা উঠে গেল। কত সুবিধা হয়েছে। এই আধুনিক যুগে আমরা এখন বসবাস করছি, তাই না? এবার আসি ব্যবসার আওতা এবং প্রকারভেদের উপরে। ব্যবসার আওতা এবং প্রকারভেদ। ব্যবসার আওতাটা কি, এটা আমাদের জানতে হবে। কত, মানে কি কি আছে এর মধ্যে, ব্যবসাটাকে আমরা কোন কোন পর্যায়ে ব্যবসা ধরছি, সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে। বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলে। অর্থাৎ ক্রয় বিক্রয় করা, এর মধ্যে পণ্য উৎপাদন করা, বিনিয়োগ করা এবং এর সহায়ক সমস্ত কাজের সমষ্টিকে এক জায়গাতে ব্যবসায় বলা হয়। ব্যবসা প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পটা কি? কিন্তু র মেটেরিয়াল থেকে যখন তৈরি করা হয় পণ্যটা, মানুষের বা তোমার গ্রাহকের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করাটাই হচ্ছে শিল্প। এই শিল্পটা যখন পণ্যটা তৈরি হয়ে গেল, তখন কি ফ্যাক্টরিতে থেকে যাবে? তা তো হলো না, শিল্পের কাজ শেষ। এখন শিল্পর পরে চলে গেল বাণিজ্যের কাজ। বাণিজ্যে কি করতে হবে? তখন বাণিজ্যে গিয়ে সেটা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজ, ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, প্রত্যক্ষ সেবা, সমস্ত কিছু সমষ্টি হচ্ছে তোমার বাণিজ্য। আর প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবাটা হচ্ছে কিছু কিছু পেশা আছে যেগুলো তোমরা জানতে পারবে, যে এগুলো সরাসরি তোমাকে সেবা প্রদান করে থাকে। এখানে তুমি যদি ছবি দেখো, এখানে একটা অ্যাডভোকেটের চেম্বার দেখানো হয়েছে। এখানে কিন্তু কোনো পণ্য দেয় না, কিন্তু কি দেয়? উপদেশ দেয়। এই উপদেশটা কিন্তু একটা সেবা, কিন্তু তার বিনিময়ে কিন্তু উনি কি নেন? একটা ভিজিট নেন, সেটাও ব্যবসার আওতায় পড়ে। এখানে দেখো ডাক্তারের চেম্বারে, এগুলো হচ্ছে সেবা, প্রত্যক্ষ সেবার ভিতরে পড়ে। আমরা যদি একটু দেখি যে শিল্পের মধ্যে আসলে কি পড়ে। শিল্পের মধ্যে কি পড়ে? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। তাহলে আমরা এই পাঁচটাকে বলতে পারি যে শিল্পের মধ্যে পড়ে। আর যখন বাণিজ্যে চলে গেলাম, তখন কি? পণ্যের বিনিময়। পণ্যের বিনিময় পর কি? পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, এগুলো সবই বাণিজ্যের মধ্যে পড়ে। অর্থাৎ পণ্যটাকে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর সমস্ত কাজ করতে হচ্ছে বাণিজ্যের মধ্যে পড়ে। আর প্রত্যক্ষ সেবাটা কি? আইন ভিত্তি। এই আইন ভিত্তিতে কোনো ম্যাটেরিয়াল দেওয়া হয় না,
জাস্ট উপদেশ দেওয়া হচ্ছে, তোমাকে গাইডলাইন দেওয়া হচ্ছে, এই জন্য তার বিনিময়ে তারা কিছু টাকা পয়সা নিবে। তাকে আমরা কি বলি, ভিজিট বলি বা চার্জ বলি, সেগুলো প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে। ডাক্তারি, তুমি একটা ডাক্তারের কাছে যাবে, একটা প্রেসক্রিপশন লিখে দেবে, তোমার ওষুধ করে তোমাকে কিন্তু ওষুধ দিবে না, তারপরে সে কিন্তু একটা তুমি ভিজিট দিবেন, সেটাও প্রত্যক্ষ সেবা। প্রকৌশল ভিত্তি, একটা বাড়ি তৈরি করতে যাও, সেখানে তুমি বাড়িটা কিভাবে করবা, প্ল্যান কিরকম হবে, কিভাবে ডিজাইন হবে, তার জন্য কিন্তু তাদেরকে একটা কি দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে। অডিট ফার্ম, বিভিন্ন অডিট ফার্মগুলো আছে, এই অডিট ফার্মগুলো বিভিন্ন কোম্পানির অডিট কার্ড পরিচালনা করে থাকে। এবার আসি উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা। একটু যদি তোমরা ছবিটা খেয়াল করো, দেখো এখানে একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসা দিয়ে দেখানো হয়েছে, নিজেই তৈরি করছে, সে আবার বিক্রি করবে। এখানে দেখানো হচ্ছে যে গ্রামের মেয়েরা মাদুর তৈরি করছে, তাই না? দেখো বিভিন্ন পণ্য তারা তৈরি করে, এগুলো সবই আমরা ব্যবসায় বা ব্যবসা উদ্যোগের মধ্যেই কিন্তু পড়ে। এখন আমাদেরকে আসলে জানতে হবে উদ্যোগটা কি। উদ্যোগটা হলো যে কোনো কাজে কর্মপ্রচেষ্টায় উদ্যোগ, সেটা যে কোনো কাজে হতে পারে। উদ্যোগ কিন্তু শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড হবে সেটা নয়। উদ্যোগ একটা ক্লাব তৈরি করলাম, একটা টিম তৈরি করলাম, একটা জায়গাতে ত্রাণ দিবা, সেগুলো সংগ্রহ করে ত্রাণ দিলে সেখান থেকে কিন্তু তোমার অর্থনৈতিক আয় হবে না, বাট এটা কিন্তু উদ্যোগ। কিন্তু ব্যবসা উদ্যোগটা কি? ব্যবসা উদ্যোগ বলছে, ব্যবসা উদ্যোগ হলো একটি ব্যবসায়ী স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়ীর স্থাপন ও সফলভাবে পরিচালনায় হলো ব্যবসা উদ্যোগ। অর্থাৎ ব্যবসা উদ্যোগ হলো একটি ব্যবসা কেমন ব্যবসা হবে তার পরিকল্পনা করা এবং সেটার প্রথম ধারণা চিহ্নিত করা এবং তাকে সফলভাবে পরিচালিত করা, এই সমস্ত কাজই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। ব্যবসা উদ্যোক্তার কিছু গুণাবলী থাকতে হবে। একজন ব্যবসায়ী উদ্যোক্তা হলে তোমার সবাই ব্যবসায়ী উদ্যোক্তা হতে পারে না, এই সাহসটা সবার থাকে না। অনেকে আছে দেখবো মাস্টার্স কমপ্লিট করে থাক বাবা কোনো ঝামেলা যাবে না, একটা চাকরি করে, তাই না? কিন্তু অনেকে আছে না, আমি কিছু করবো, আমি আমার জন্য করবো, আমি দেশের জন্য করবো, আমি সমাজের জন্য করবো, আমি তৈরি করবো। তো এই ব্যবসা উদ্যোক্তাদের কিছু গুণাবলী থাকতে হয়, যেমন আত্মবিশ্বাস, উদ্যম, সাহস, অধ্যবসায়, একাগ্রতা, সৃজনশীলতা, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, নেতৃত্ব দানের যোগ্যতা, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা ইত্যাদি। এখানে তোমরা একটা ছবি দেখছো, নিকে চেনো? সফল উদ্যোক্তা শামশাদ এইচ চৌধুরী। আজ আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি বিজনেসের, এইসব কিছু মানুষের জন্য কিন্তু আজ বিজনেসটা এই পর্যায়ে গেছে বাংলাদেশে। তোমরা তো নিশ্চয়ই জানো। এখন একজন উদ্যোক্তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। তাকে প্রথমে বিশ্বাস রাখতে হবে যে আমি এগুলো পারবো, আমি এটা পারি, আমি এটা করতে পারবো। উদ্যম থাকতে হবে, তার মধ্যে কাজ করার উদ্যম থাকতে হবে। সে মুখে বলে দিল করবো, কিন্তু কোনো উদ্যমতা নাই, তাহলে হবে না। তার সাহস থাকা লাগবে, কারণ নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে। চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে তার অবশ্যই সাহসের দরকার আছে। অধ্যবসায়, শিক্ষিত মানুষের জন্য যে কোনো ব্যাপারে ডিসিশন নেওয়াটা সহজ হয়। কিন্তু আমি বলবো না যে যারা একেবারে ধরো মাস্টার্স না কমপ্লিট করে অল্প কিছু শিক্ষা গ্রহণ করো যে ব্যবসায় সফল হবে না, তা না। কিন্তু অধ্যবসায় আলাদা জিনিস। তোমাকে যে বিষয়ের প্রতি বিজনেস করতে যাচ্ছ সেই বিষয়ের প্রতি তোমাকে পড়াশোনা করা লাগবে, জ্ঞান আহরণ করা লাগবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না তুমি সফল উদ্যোক্তা হবে। একাগ্রতা থাকতে হবে, কাজের প্রতি মনোযোগ থাকতে হবে। তোমার যে কাজটা আমি করবো সেখানে তো সফলতা আসতে পারে, হঠাৎ করে সমস্যা আসতে পারে, কিন্তু আমি ওই কাজটা মন দিয়ে করবো, এই একাগ্রতা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, নতুন কিছু তৈরি করা, নতুনের ডাকে সবাই সাড়া দেয়। একটা পণ্য তুমি যদি গতানুগতিক না করে সেখান থেকে একটু ব্যতিক্রম বের হয়ে এসে একটু ভালো কিছু দাও, এবার সে পণ্যটা বাজারে চলছে বেশি, তাহলে তোমার ভিতরে সৃজনশীলতাটা থাকতে হবে। একজন ব্যবসায়ী উদ্যোক্তার ভিতরে কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। উদ্যোক্তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী করা ছাড়া সফল উদ্যোক্তা হওয়া সম্ভব না। নেতৃত্ব দানের যোগ্যতা থাকতে হবে। সবাই কিন্তু নেতৃত্ব দিতে পারে না, তুমি অনেক মেধাবী হতে পারো, কিন্তু দেখা যাচ্ছে তুমি নেতৃত্ব দিতে পারো না। কিন্তু অনেকে আছে যে সবাইকে নিয়ে কাজ করার যে একটা যোগ্যতা, সেটা
আহরণ করতে হবে এবং তাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখতে হবে। কোনো কাজ হলো না, সাপোজ বিজনেসটা লস করলো, আমি বিজনেস ছেড়ে পালিয়ে চলে যাব না। কেন লস করলো, কি কারণে লস করলো, কোথায় কোথায় ঘাটতি ছিল, সেই বিষয়গুলো ভাবতে হবে, সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করার একটা মানসিকতা থাকা লাগবে। বোঝা গেছে? এবার আসি তোমাদের তৃতীয় অধ্যায়, আত্মকর্মসংস্থান। আসলে আত্মকর্মসংস্থানটা কি তোমরা কি জানো? আত্মকর্মসংস্থানটা কি? এখানে দেখো তো কিছু ছবি দেওয়া হচ্ছে। এখানে কি মাছের ধরছে, তাই না? মেয়েরাও কিন্তু আছে। এটা কি মুরগির একটা খামার, তাই না? গরু পশুপালন, এখানে একটা তাঁত, এগুলো সবই কিন্তু আত্মকর্মসংস্থানের মধ্যে পড়ে। আত্মকর্মসংস্থানটা কি হলো? দেখো যে আত্মকর্মসংস্থান হলো নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। তাহলে আমরা বুঝতে পারছি যে নিজের পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ আত্মকর্মসংস্থান এখানে নিজের পুঁজি থাকতে হবে কিছু, কিংবা ঋণ করতে পারবা এরকম একটা সোর্স থাকা লাগবে, নিজের চিন্তা থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে এবং দক্ষতা এবং বুদ্ধি থাকা লাগবে। কিছুই জানো না, তুমি একটা কাজ শুরু করে দিলে সেটা হবে না, সেটা সম্পর্কে তোমার দক্ষতা থাকা লাগবে। এই বিষয়গুলো নিয়ে যে আত্মপ্রচেষ্টা, যে জীবিকা অর্জন করার জন্য যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। এর প্রয়োজন থেকে বাংলাদেশে অনেক প্রয়োজন, আত্মকর্মসংস্থানের অনেক প্রয়োজন। বাংলাদেশে অনেক বেকার যুবক-যুবতী, সবাই চাকরির এত বেশি ক্ষেত্র নাই, তাহলে এখানে আত্মকর্মসংস্থানের প্রয়োজন আছে। কি কি আমি একটু তোমাদেরকে দেখাই। এখন এই আত্মকর্মসংস্থান আমরা দেখছি, দেখো কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: মজুরি বা বেতনভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়ী। অর্থাৎ একটা হচ্ছে তুমি একটা জায়গাতে চাকরি করলে, সেখানে তোমাকে মাসিক একটা বেতন দিল বা 15 দিনে একটা মজুরি দিল, সেটা একটা। আর একটা হচ্ছে নিজের কর্মক্ষেত্র সৃষ্টি করা, আর একটা হচ্ছে ব্যবসা করা। ব্যবসা করাটা কিন্তু আত্মকর্মসংস্থান না। আত্মকর্মসংস্থান হচ্ছে নিজের কাজ তৈরি করা, নিজের কর্মক্ষেত্র তৈরি করা। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অন্যান্য পেশার আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত প্রাথমিক আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। অর্থাৎ আত্মকর্মসংস্থান করতে গিয়ে প্রথমে কিন্তু আয়টা তোমার কম হতে পারে, কিন্তু এই আয়টা অসীম হতে পারে যদি তোমার দক্ষতা, কর্মক্ষমতা বাড়িয়ে তুমি যদি সফলভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারো বা তুমি কাজ চালিয়ে যেতে পারো। বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। এই জিনিসটা মনে রাখবা যে আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। এবার আসি চতুর্থ অধ্যায়, মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আমরা জানি ব্যবসা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে মালিকানার ভিত্তিতে ব্যবসায়কে আমরা 5 ভাগে ভাগ করে, সাধারণত 5 ভাগে ভাগ করে। কি কি দেখো? এক মালিকানা ব্যবসায়ী, অংশীদারি ব্যবসায়ী, যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, সময় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়ী। এখানে কি একটা দোকান দেখানো হয়েছে, একটা মুদির দোকান বা একটা সবজির দোকান। এই ধরনের ব্যবসাগুলো এক মালিকানা হয়ে থাকে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস সেই যে ব্যবসাগুলো হয়ে থাকে, যেখানে একজনই মালিক থাকে, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী। আর এখানে দেখানো হচ্ছে, দেখো অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসাটা কি? দ্বিতীয় যেটা বললাম যে অংশীদারি ব্যবসা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা করে এবং সেখানে একটা চুক্তি থাকে, সেটা লিখিত হোক বা মৌখিক হোক, এরকম একটা চুক্তি থাকতে পারে। এই ব্যবসাগুলো যদি তোমাদেরকে দেখানো যায় যে হয়তো একটা ওয়ার্কশপের করা হচ্ছে, দোকান করা হচ্ছে। এখন
অংশীদারি ব্যবসা, আবার যৌথ মূলধনী। কিন্তু আমাদের এই যে ব্যবসাগুলো বললাম, কি কি বললাম? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, রাষ্ট্রীয় এবং সমবায়। এই পাঁচটা, এদের আবার কিছু সুবিধা অসুবিধা আছে। আমি এখানে তোমাদেরকে দেখো কিছু ছবি দেখাচ্ছি। এখানে একটা ব্যবসার ছবি দেখাচ্ছি, এখানে সিমেন্ট কারখানার ছবি দেখাচ্ছি, এখানে একটা বিশাল তোমার ব্যবসা প্রতিষ্ঠান, যেটা কোন ফ্যাক্টরির ছবি। এখন কি সুবিধা একটু আমরা যদি আলোচনা করি। এক মালিকানা কারবারের সুবিধা কি বলতো? একজন মাত্র মালিক। এখানে এর হচ্ছে তোমার ঝুঁকিটা কম, খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, কোনো ঝামেলা মুক্ত ছাড়া, কোনো ট্রেড লাইসেন্স লাগে না, এই সব সুবিধাগুলো পায়। আবার অসুবিধা কি? যদি কোনো ক্ষতি হয় পুরোটাই মালিকের উপর হয়। মালিকের যদি হঠাৎ কোনো অঘটন হয়, সেখানে ব্যবসা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এটা খুব অস্থায়ী ব্যবসা হয়, খুব বড় পরিসরে করা যায় না। অপরদিকে অংশীদারি ব্যবসাতে কি সুবিধা হয়? যে দুই বা ততোধিক ব্যক্তি যেহেতু থাকে, সেখানে একটু মূলধনের পরিমাণটা বাড়ে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দেয়, সে মতামতের ভিত্তিতে ব্যবসাটা পরিচালনা হয়, ব্যবসার পরিধিটা একটু বৃদ্ধি পায় এবং দেখা যায় যে কর্মক্ষেত্রটা করতে সুবিধা হয়। অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? যে সেইখানে মতামতের পার্থক্য দেখা যেতে পারে। আমি একটা সময় গিয়ে মনে করলাম যে একসাথে চালাবো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার একজনের সাথে আরেকজনের মত নাও মিলতে পারে। সেক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, ব্যবসা ভেঙে যেতে পারে, বা একটা অংশীদার মৃত্যুবরণ বা দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়ে যেতে পারে। এসব বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে। তারপরে যৌথ মূলধনীতে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড যে থাকে, সেখানে তোমার একটা পর্যায়ে তোমার পাবলিক লিমিটেডের যে প্রাইভেট লিমিটেডের কোম্পানিতে কিন্তু তুমি শেয়ার বিক্রি করে অনেক মূলধন আহরণ করতে পারবা, কিন্তু প্রাইভেট যেটা, সেটা শুধুমাত্র পরিচালক বৃন্দের টাকাতেই চলে। এখানে মতামতটা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে হয়। আর এদের যে সুবিধা অসুবিধাগুলো, সেগুলো কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে যারা শেয়ার কিনে, তারা কিন্তু ততটা ভোগ করে না। তারা যে শেয়ারটা কিনে, তার লভ্যাংশ তারা পেয়ে থাকে, কিন্তু তারা মতামত দেয় না। এক্ষেত্রে কিছু অসুবিধা থাকে। আবার যারা পরিচালনা করে, তারা যদি দক্ষ না হয়, তাহলে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয় না। রাষ্ট্রীয় বিজনেস, রাষ্ট্রীয়টার সুবিধাটা কি? যে মানুষ, জনগণ সেবা পায়। রাষ্ট্রীয় বিজনেস কিন্তু প্রধানত অর্থনৈতিক কর্মকাণ্ড বা আয় করার জন্য না, এটা মূল ইয়েই থাকে হচ্ছে মানুষকে সেবা দান করা। তোমরা যদি দেখো যে ট্রেন, তারপরে জাহাজ, তারপরে পর্যটন, এইসব শিল্পগুলোতে কিন্তু অনেক ক্ষতিও হয়, কিন্তু এগুলো সরকার ইচ্ছা করে বন্ধ করতে পারে না, কারণ এটা কি? জনগণের সেবা করে থাকে। আবার এখান থেকে আয়ও হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়, এগুলো অনেক সুবিধা পেয়ে থাকে। সমবায় সমিতিটা হচ্ছে খুব উচ্চ পর্যায়ের মানুষ কিন্তু এটা করে না, এটা সাধারণত পেশাভিত্তিক ভাবে হয়। যেমন মৎস্যজীবী সমবায় সমিতি কিংবা পোশাক শিল্প সমবায় সমিতি। ক্ষুদ্র ক্ষুদ্র তাদের প্রচেষ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ একত্রিত করে তারা একটা সমিতি পরিচালনা করে, সেখান থেকে তারা ঋণ নেয়, তার একটা সুবিধা তারা ভোগ করে। আবার তারা সেখান থেকে একটা ব্যবসা পরিচালনা করে, সেখান থেকে কিছু লাভ করে। এই যে ছোট্ট ছোট্ট পরিসরে তারা একটা সংগঠন গড়ে তোলে, এটা হচ্ছে সমবায় সমিতি। এবং এতে সুবিধা কি হয়? যে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্তর পক্ষে হয়তো দেখা যাচ্ছে যে 20,000 টাকা তার আছে, কিন্তু তার পক্ষে সম্ভব না 20,000 টাকাতে একটা ব্যবসা করা। কিন্তু সমবায় সমিতিতে যদি চয়ন থাকে, দেখা যাচ্ছে আরো 10 জনের টাকা নিয়ে সে 2 লক্ষ টাকা সেখান থেকে ঋণ নিতে পারছে এবং সে পর্যায়ক্রমে সেটা পরিশোধ করতে পারছে। এই সুবিধাগুলো তারা পেয়ে থাকে। আজকে যে তোমাদের ক্লাসগুলো আমি নিলাম, তারপরে আমি কিছু মূল্যায়নের প্রশ্ন লিখেছি। কেনগুলো প্রশ্ন দেখো কি বলছে? ব্যবসায় কেমন ধরনের কর্মকাণ্ড? ব্যবসায় কেমন ধরনের কর্মকাণ্ড বলতো? ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ড, ঠিক আছে। ব্যবসায়ের মূল লক্ষ্য কি? ব্যবসায়ের মূল লক্ষ্য কি বলতো? মূল লক্ষ্য কি? ব্যবসায়ের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। 3 নম্বর হচ্ছে এটিএম কার্ড প্রচলন হয় কোন যুগে? এটিএম কার্ড প্রচলন হয় আধুনিক যুগে। বাণিজ্য কি? বাণিজ্য কি? কে বলতে পারো বাণিজ্য কি?
উৎপাদনকারীর কাছ থেকে উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানো যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে বাণিজ্য। মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা কি করেন? কে বলতে পারো? মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা কি করে? বিনিয়োগ করে। উদ্যোগ কি? কোনো কিছু, কোনো কাজের কি করা? উদ্যোগ গ্রহণ করা বা প্রচেষ্টা, কর্মপ্রচেষ্টা করাই হচ্ছে উদ্যোগ। ব্যবসা উদ্যোগের ফলাফল কি? ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হওয়া। উন্নত অবকাঠামোগত উপাদান কি? উন্নত অবকাঠামোগত উপাদান কি কি বলতো? বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি। এগুলো হচ্ছে তোমাদেরকে জানতে হবে। তারপরে দেখো মানব সম্পদ উন্নয়ন কি? মানব সম্পদ উন্নয়নটা কি? নতুন সম্পদ সৃষ্টি করা, যার ফলে দেশের নতুন যে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে সেখান থেকে কি হচ্ছে? কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। যখনই কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে তখন মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। আত্মকর্মসংস্থান যুব সমাজকে কি শেখায়? আত্মকর্মসংস্থান যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক সেবা দিতে উৎসাহিত করে। দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী? যুবক যুবতী হচ্ছে 1/3। মনে থাকবে তো, 1/3। নৈতিক বল বৃদ্ধি কি? নৈতিক বল বৃদ্ধি হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের মনোভাবে যে উন্নতি করা, সেটা হচ্ছে নৈতিক বল বৃদ্ধি করা। তারপরে দেখো মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী সংগঠনগুলো কয় ভাগে বিভক্ত? কয় ভাগে কি বিভক্ত বলতো? 5 ভাগে বিভক্ত। ট্রেড লাইসেন্স কি? ট্রেড লাইসেন্স হচ্ছে সরকারি কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে সরকারি অনুমতি পত্র। ইউরোপ ও আমেরিকায় কত ভাগ ব্যবসায় এক মালিকানা ভিত্তিক? কত ভাগ ব্যবসা এক মালিকানা ভিত্তিক জানো? 80 ভাগ। 80 ভাগ ব্যবসা এক মালিকানা ভিত্তিক। এখন আমি তোমাদের আসি অনুধাবনমূলক কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, দেখো। 1. অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষ নিজেকে নিয়োজিত করে কেন? 2. মধ্যযুগে অন্তর্ভুক্ত বিষয়াদি কি? 3. অর্থনৈতিক পরিবেশ কি? 4. ঢাকার মসৃণ শিল্প গড়ে ওঠার কারণ কি? 5. একজন সফল উদ্যোক্তাকে বিভিন্ন গুণে গুণান্বিত হতে হয় কেন? 6. ব্যবসা উদ্যোগ কিভাবে বেকারত্ব হ্রাস করে? 7. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা সম্পর্কে ব্যাখ্যা করো। 8. ঝুঁকি গ্রহণ ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয় কেন? 9. আত্মকর্মসংস্থানের মাধ্যমে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যায়? 10. আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম, উল্লেখ করো। 11. প্রশিক্ষণ অপচয় ও দুর্ঘটনা হ্রাস করে কিভাবে? 12. মালিকানার ভিত্তিতে ব্যবসাগুলোর নাম উল্লেখ করো। 13. এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় ব্যাখ্যা করো। 14. অংশীদারি ব্যবসায় বিনিয়োগ সাধন বলতে কি বোঝো? 15. কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিত, বুঝিয়ে বলো। আজকে তোমাদের যে ক্লাসটা নেওয়া হলো সার্বিক আলোচনা 4টে অধ্যায়ের পরে, তোমরা আশা করি অধ্যায়গুলো ভালো করে পড়বে। সামনে তোমাদের মডেল টেস্ট আছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো